নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গলের সামনে পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে হায়দ্রাবাদ এফসি ম্যাচ। বছরের শেষটা ইস্ট বেঙ্গল ভালো করতে চাইবে এবং অ্যাওয়ে ম্যাচে কিন্তু পুরো 3 পয়েন্ট নিয়ে অস্কার কিন্তু চাইবে যে বছরটা শেষ করতে এবং একটা ভালো জায়গায় থাকতে। হায়দ্রাবাদ রীতিমতন স্ট্রাগল করলেও হায়দ্রাবাদ কিন্তু বেশ কঠিন প্রতিপক্ষ হতে পারে ইস্ট বেঙ্গলের জন্য। তো হায়দ্রাবাদ কীরকম দল রয়েছে, হায়দ্রাবাদের সঙ্গে ইস্ট বেঙ্গলের টক্কর কোন জায়গায় হবে, হেড টু হেডের রেকর্ড কী রয়েছে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা এই ম্যাচটা কথা বলি, তো হায়দ্রাবাদ তারা কিন্তু হোম ম্যাচ হিসাবে তাদের ঘরে স্টেডিয়ামে খেলবে। আর তাদের যা গাচিবাউলি স্টেডিয়াম, অতিরিক্ত খারাপ একটা স্টেডিয়াম হয়ে গেছে। যেরকম কালকে দেখলাম যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো প্লেয়ার বড়সড় ইনজুরি পেতে পারে, মাঠের অবস্থা খুবই খারাপ। তো সেই জায়গায় একে ইস্টবেঙ্গলের এত ইনজুরি সমস্যা, তার উপর ওই মাঠে খেলতে হবে, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট চিন্তার কারণ রয়েছে। আর হায়দ্রাবাদের কথা আমি নতুন করে কিছু বলবো না, তাদের লাস্ট 5টা ম্যাচে কিন্তু তারা একদমই কিছুই করতে পারছে না। 5টা ম্যাচের মধ্যে 5টাই হেরেছে। সেখানে ইস্টবেঙ্গল লাস্ট 5টা ম্যাচের মধ্যে কিন্তু 4টে ম্যাচ জিতে খেলতে যাচ্ছে। তো অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু অন পেপার অনেক বেশি শক্তিশালী। হায়দ্রাবাদ তাদের তো আইএসএল এবছর তারা খেলবে সেরকম তো কথাই ছিল না। শেষ মুহূর্তে তারা কিছু সাইনিং করেছে, কিছু ইন্ডিয়ান সাইনিং করেছে, বিদেশি খুব একটা নাম করা প্লেয়ার না হলেও মোটামুটি প্লেয়ারদের নিয়ে এসে একটা দল গঠন করে চেষ্টা তবু করেছে। তো হায়দ্রাবাদ কিন্তু তবুও ইস্টবেঙ্গলের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে। আমরা যেরকমটা দেখেছিলাম হায়দ্রাবাদ মোহামেডানের বিরুদ্ধে যে ফুটবলটা খেলেছিল কলকাতায় এসে, সেই ফুটবল কিন্তু অবশ্যই অস্কার দেখেছিল এবং অবশ্যই চাইবে যে হায়দ্রাবাদকে কখনোই হালকাভাবে না নিতে, কারণ পচা শামুকে পা কাটতেই পারে। তো হায়দ্রাবাদকে কঠিন প্রতিপক্ষ ভাবাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। আর অস্কার কিন্তু প্রত্যেকটা ম্যাচ এবং পুরো ইস্টবেঙ্গল টিম প্রত্যেকটা ম্যাচকে কিন্তু একদম ফাইনাল হিসাবে দেখছে, সেটা কিন্তু বারবারই তারা জানিয়েছে। আর হায়দ্রাবাদ এফসির যেরকম প্লেয়ার রয়েছে ভাই, দৈত্যর মতন প্লেয়ার রয়েছে। তাদের যদি আমরা ডিফেন্ডারদের নিয়ে কথা বলি, তো ডিফেন্ডার প্লেয়ার হিসাবে অবশ্যই অ্যালেক্সাজি, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। ইন্ডিয়ান টপ ক্লাস ডিফেন্ডার কিন্তু এখন অ্যালেক্সাজি বলতে হয়। তার সাথে সাথে স্টিফেনের কথা বলতে হয়। ভাই স্টিফেনের উচ্চতা জানো, প্রায় 7 ফুট 6 ফুট 8 ইঞ্চি মতন তার উচ্চতা রয়েছে। ভাই এত লম্বা প্লেয়ার কে হতে পারে, এবং সে কিন্তু যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ হতে পারে ইস্টবেঙ্গলের জন্য, কারণ বারবারই যখন সেট পিস হায়দ্রাবাদ পায় তখন এত বড় প্লেয়ারকে আটকানোটা কিন্তু রীতিমতন কঠিন চ্যালেঞ্জ হবে। তো এই স্ট্যাফিজকে কিন্তু পুরো তো আটকাতে হবে আনোয়ার আলীকে, কারণ আনোয়ার আলী ইস্টবেঙ্গলের মেন সেন্টার ব্যাক খেলবে। তো অবশ্যই এরিয়াল বলে কিন্তু এই প্লেয়ারকে বিট করতে গেলে আনোয়ারকে অনেক অনেক বেটার খেলতে হবে। তো এরকম একটা দৈত্যর মতন প্লেয়ার রয়েছে। তাছাড়া তাদের যদি আমরা মাঝমাঠের দিকে তাকাই, তো মাঝমাঠে কিন্তু আলবার মতন প্লেয়ার রয়েছে, ব্রাজিলিয়ান প্লেয়ার, এবং মাঝমাঠ কিন্তু ডমিনেট করতে পারে। প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি রয়েছে, গোল করেছে, অ্যাসিস্ট করেছে, 2টো গোল 1টা অ্যাসিস্ট তার নামের পাশে রয়েছে। সাই গডার্ড এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং মাঝমাঠে কিন্তু সাই গডার্ড বেশ ছোট ছোটোভাবে কিন্তু আক্রমণ তৈরি করতে পারে। তো সাই গডার্ডকে কিন্তু আটকানোর পরিকল্পনা করতে হবে। এবং আফ্রন্ট নিয়ে কথা বললে সেখানে কিন্তু অ্যালান বলে যে প্লেয়ারটা রয়েছে, 11 ম্যাচে 2টো গোল করেছে। মোহামেডানের বিরুদ্ধে কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অ্যালানের ছিল। তো অ্যালানের দিকে যেরকমভাবে নজর থাকবে, তার সাথে সাথে কোরিয়া কিন্তু জোড়া গোল করেছে। তো কোরিয়া যথেষ্ট ফিজিক্যালি স্ট্রং এবং তার স্কিল রয়েছে, উইং বরাবর অ্যাটাক তৈরি করতে পারে। তো এই প্লেয়ারটাও কিন্তু কঠিন চ্যালেঞ্জ হবে। তো 5 জন বিদেশি রয়েছে, 5 জন বিদেশি কিন্তু এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল রয়েছে। কিছু প্লেয়ারের কার্ড সমস্যা ছিল, ভাবছিলাম যদি কার্ড পেয়ে যায় তো পরবর্তী ম্যাচ খেলতে পারবে না। ভাই সেটা হলো না, প্রত্যেকটা বিদেশি প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে। সেখানে আমরা যদি ইস্ট বেঙ্গলের বিদেশি প্লেয়ারদের মধ্যে কথা বলি, তো ডিমি ক্লেটন আপফ্রন্টে রয়েছে, তারা খেলবে, কোনো রকম অসুবিধা নেই। হেক্টর কার্ড সমস্যার কারণে খেলতে পারছে না, সাউল তালারের কথা বাদ রাখো, আর হিজাজি রয়েছে। তো হাতে মাত্র ইস্টবেঙ্গলের কাছে 3 জন বিদেশি, 1 জন ডিফেন্ডার আর 2 জন অ্যাটাকার। সেই জায়গায় বিদেশির অপশান কিন্তু হায়দ্রাবাদের কাছে বেশ কিছুটা শক্তিশালী রয়েছে। তো হায়দ্রাবাদ অবশ্যই বেটার সাইড ইস্টবেঙ্গলের তুলনায় মনে হচ্ছে বিদেশিদের দিক থেকে, কিন্তু ইস্টবেঙ্গল যদি সঠিকভাবে খেলতে পারে অবশ্যই এই ম্যাচে ইস্টবেঙ্গল অনেক বেটার সাইড হিসাবে নামবে। অন পেপার তো তাই বলে। এবার যদি আমরা কথা বলি যে ইন্ডিয়ান প্লেয়ার মধ্যে কিন্তু আমার এই হায়দ্রাবাদ দলের সবথেকে যে প্লেয়ারটাকে ভালো লাগে সেটা হচ্ছে চুঙ্গা মাদ, রামলুম চুঙ্গা, দারুণ প্লেয়ার। আব্দুল রবি, এই 2 জন প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গলকে আটকাতে হবে। তারা উইঙ্গার হিসাবে যখনই খেলবে তখনই কিন্তু যথেষ্ট পরিমাণে চাপে রাখে যে কোনো দলকে। তো আমরা দেখেছিলাম যখন
গত সিজনে যখন সুপার কাপ হচ্ছিল তখন এই দুটো প্লেয়ার কী পরিমাণ ইস্টবেঙ্গলকে প্রেসারে রেখেছিল, তো এই দুটো প্লেয়ারকে কিন্তু আটকানোর পরিকল্পনা করতে হবে। সেই জায়গায় কিন্তু অবশ্যই লালচং নুঙ্গা বা সাইড ব্যাকে যে সমস্ত প্লেয়াররা খেলবে তাদের কিন্তু ভালো করতে হবে, এবং যেরকমভাবে স্টিফেনকে আটকাতে হবে আনোয়ার আলীকে দিয়ে, সেইভাবেই কিন্তু সাই গডার্ডকে আটকাতে হবে জিকসান সিংয়ের ভূমিকা অনেক মাঝমাঠে থাকবে। জিকসান, হিজাজি এদের কিন্তু ভূমিকা থাকবে বিদেশি প্লেয়ারগুলোকে আটকাতে। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে বলতে গেলে সেরকম খুব একটা বড় নামের কোনো প্লেয়ার নেই যে তারা অনেক কিছু করে দিতে পারে। লেনির বয়স হয়েছে, লেনিকে কিন্তু অবশ্যই বিট ইস্টবেঙ্গল করতে পারে, কিন্তু এই বিদেশি প্লেয়ারগুলোকে যদি ঠিকঠাকভাবে পরিকল্পনা করে আটকে দেওয়া যায় তো অবশ্যই ইস্টবেঙ্গল অনেক বেটার কিছু করতে পারে বলে আমার মনে হয়। এবার যদি আমরা কথা বলি হায়দ্রাবাদ এফসির বেস্ট প্লেইং 11 কীরকম হতে পারে সেই নিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গোলকিপারে কারণজিৎই শুরু করবে, ডিফেন্ডার প্লেয়ার হিসাবে স্ট্যাফিচের সঙ্গে ওখানে শুরু করতে চলেছে অ্যালেক্সাজি। সাইড ব্যাকে কিন্তু একদিকে মনোজ মোহাম্মদ, অপরদিকে পারাক সিবাসকে দিয়েই কিন্তু 4 ডিফেন্সে যাবে। মাঝমাঠে আলবার সঙ্গে রেনি রড্রিগাস রয়েছে, আপফ্রন্টে সাই গডার্ড, আব্দুল রবি এবং চুঙ্গামাতকে দিয়েই হয়তো শুরু করাবে, আর সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে কোরিয়া। এরকমই কিন্তু প্লেইং 11 হায়দ্রাবাদ তারা নামাতে পারে। তো মোটামুটি হায়দ্রাবাদ কঠিন প্রতিপক্ষ হবে এটুকু বোঝা যাচ্ছে, কিন্তু ইস্টবেঙ্গল যদি ভালো পারফরমেন্স করতে পারে, অ্যাওয়ে ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের রেকর্ড খুব একটা এই সিজনে খারাপ বলবো না, কারণ চেন্নাইকে 2-0 গোলে হারিয়েছিল, তার আগে ওড়িশা ম্যাচ হয়তো হেরে গিয়েছিল, কিন্তু এই ম্যাচটা যদি জিততে পারে তো পয়েন্ট টেবিলে কিন্তু অনেকটা ইস্টবেঙ্গল উন্নতি করবে। 16 পয়েন্ট মানে 13 ম্যাচ থেকে, তো সেক্ষেত্রে কিন্তু তারা পয়েন্ট টেবিলে 1 লাফে 9 নম্বর পজিশনে চলে আসবে 11 থেকে, এবং তার পরের ম্যাচগুলো যদি ভালোভাবে এরকম পয়েন্ট আসে তো অবশ্যই ভালো কিছু হবে। আর যেরকমভাবে ভিষ্ণু খেলছে, তো ভিষ্ণুকে আটকানোটাও কিন্তু হায়দ্রাবাদের জন্য যথেষ্ট কঠিন কাজ হবে। ডিমি সে কিন্তু ছন্দে রয়েছে, ডেভিড সেও ছন্দে রয়েছে, সিলভা ফর্মে ফিরেছে, হিজাজি আনোয়ার ডিফেন্সে মোটামুটি নেতৃত্ব দিচ্ছে, মাঝমাঠে সৌভিক, জিকসান ভালো করছে। তো ওভারঅল ইস্টবেঙ্গলও কিন্তু অনেক বেটার সাইড রয়েছে। তো এই ম্যাচটাকে কীরকমভাবে দেখছো? এই দৈত্য ফুটবলারদের বিট করার জন্য কী পরিকল্পনা ইস্টবেঙ্গলের করা উচিত? তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।